আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান আল্লাহর কাছে আরো একটি নতুন আয়োজন, নতুন দিনে উপস্থিত হয়ে গেছি ডে 9। টুডে আমরা এখান থেকে শুরু করব প্র্যাকটিসে পূর্ণতা। প্র্যাকটিসে পূর্ণতা 10টা কোয়েশ্চেনস আছে। এই 10টা কোয়েশ্চেনস এর আনসার যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে সত্যিকার অর্থে বেসিক বলতে কি বোঝায় সেটা কিন্তু এখানে ক্লিয়ার হয়ে যাবে। সো বেসিক স্ট্রং এর ক্ষেত্রে এই 10টি কোয়েশ্চেন সলভ করা খুব জরুরি। ওকে, প্রথম কোয়েশ্চেন হলো অবজেক্ট কত প্রকার? আই হোপ আমি যখন বললাম অবজেক্ট কত প্রকার, আশা করি মনে হয়ে গেছে যে আচ্ছা অবজেক্ট তো দুই প্রকার, রাইট? সো কি কি অবজেক্ট মনে আছে? একটা ডিরেক্ট এবং একটা হচ্ছে ইনডিরেক্ট, রাইট? এখন আমি যখন ডিরেক্ট বলছি এবং ইনডিরেক্ট বলছি, তোমার কি মনে হয় যে ডিরেক্টটা কি আর ইনডিরেক্টটা কি, রাইট? এবং আমি এরকম বলেছিলাম যে আইও প্লাস ডিও, মনে আছে? আইও প্লাস ডিও মানে কি? আমি একটু রিমাইন্ডার দিয়ে দিই। সেটা হচ্ছে আমি এরকম বলেছিলাম যে আইও প্লাস ডিও, আমি কিন্তু এরকম বলেছিলাম যে ইনডিরেক্ট প্লাস হচ্ছে ডিরেক্ট। আমি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে অনেকটা সুবিধা হবে। হি গেভ মি আ পেন, একটু মনে করে দেখো, হি গেভ মি আ পেন, এই মি এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, ব্যক্তিবাচক, আর ডিরেক্টটা হচ্ছে বিষয়বস্তুবাচক, রাইট? সেই জন্যই বেসিক্যালি অবজেক্ট হচ্ছে দুইটা। অ্যান্ড নাম্বার 2 প্রশ্ন হলো কমপ্লিমেন্ট কত প্রকার? কমপ্লিমেন্ট কত প্রকার? অবভিয়াসলি দুই প্রকার কমপ্লিমেন্ট, রাইট? সাবজেক্টিভ কমপ্লিমেন্ট অ্যান্ড অবজেক্টিভ কমপ্লিমেন্ট। থ্যাংক ইউ, এই যে অনেকে কমেন্ট করছো, রাইট? নাম্বার 3 ইনডিরেক্ট অবজেক্ট বলতে কাকে বোঝায়? ইনডিরেক্ট অবজেক্ট বলতে কাকে বোঝায়? এই তো ইনডিরেক্ট অবজেক্ট, একটু আগে কিন্তু বলেছি ইনডিরেক্ট মানে হলো ব্যক্তিবাচক। তাহলে আই হোপ এখানে ক্লিয়ার হয়ে গেছে, ইনডিরেক্ট অবজেক্ট মানেই হলো ব্যক্তিবাচক, রাইট? তাহলে এখানে রাইট উত্তর হলো ব্যক্তিবাচক, বি। বুঝতে হবে, শুধুমাত্র সলভ করছি না বুঝেই হা হু বলছি এরকম না, একটু বুঝতে হবে, হ্যাঁ? আচ্ছা, এবার 4 নম্বরে আসি। নিচের কোনটি অবজেক্ট এবং কমপ্লিমেন্ট হতে পারে না? তাহলে আমরা রাইট উত্তরটা আগে দিয়ে দিই, প্রিপজিশন। একটু ভালো করে বোঝো, নাউন কিন্তু অবজেক্ট হতে পারে, তুমি ভালো করে দেখো, নাউন অবজেক্ট হতে পারে। আমি একটু উদাহরণ দিয়ে সবগুলো প্রমাণ দিয়ে দিচ্ছি। যেমন হি গেভ মি আ পেন, শুধু বললাম আর হয়ে গেল তা নয়। এই বাক্যের অবজেক্ট কোনটা দেখো, এ পেন, এটা অবজেক্ট কিনা, রাইট? তাহলে নাউন কিন্তু অবজেক্ট হতে পারে। আবার মি, এটা কিন্তু প্রোনাউন, এটাও কিন্তু অবজেক্ট হতে পারে, রাইট? এবং কমপ্লিমেন্টও কিন্তু হতে পারে। তুমি খেয়াল করে দেখো, কতদিন বলেছিলাম নাউন এটাও কিন্তু কমপ্লিমেন্ট হতে পারে, প্রোনাউন এটাও কিন্তু কমপ্লিমেন্ট হতে পারে। কেমন? একটু আমি মনে করে দিই, যেমন ইটস আই, অথবা এরকম বলেছিলাম ইটস মি, রাইট? সো এইরকম কিন্তু প্রোনাউনও কিন্তু কমপ্লিমেন্ট হতে পারে, রাইট? তাহলে অবজেক্ট এবং কমপ্লিমেন্টের ক্ষেত্রে নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, অ্যান্ড অবভিয়াসলি নাউন ফ্রেজ হতে পারে। হ্যাঁ, এই যে এ পেন, দেখো নাউন ফ্রেজ কিন্তু এটা। সুতরাং নাউন ফ্রেজও অবজেক্ট হতে পারে, কমপ্লিমেন্ট তো হতেই পারে, হতে পারে না? আমি একটু উদাহরণ দিই, মনে করে দিই তোমাদের, হি ইজ আ ডক্টর। এই যে দেখো, এটা কমপ্লিমেন্ট না, এটা কিন্তু নাউন ফ্রেজ। তার মানে বিষয়টি দাঁড়াচ্ছে নাউন, প্রোনাউন এবং নাউন ফ্রেজ এই সবগুলোই অবজেক্ট এবং কমপ্লিমেন্ট হতে পারে, শুধুমাত্র প্রিপোজিশন অর্থাৎ ইন, অ্যাট, টু, যেগুলো কোনোদিনই হতে পারে না। এরপর 5 নম্বরে আসি এবার, দে ইলেক্টেড মি ক্যাপ্টেন। এখানে মি এবং ক্যাপ্টেনটা কি? মি এবং ক্যাপ্টেনকে আমরা কি বলতে পারি? আই হোপ মনে করতে পেরেছো, এটাকে আমরা একসাথে বলতে পারি অবজেক্ট, ওকে? আর যেটাই মি সেটাই কিন্তু ক্যাপ্টেন। একটু মনে করে দেখো, গত ক্লাসে বলেছিলাম তারা আমাকে ক্যাপ্টেন বানিয়েছিল, আমি মানি কিন্তু ক্যাপ্টেন, তার মানে এর মাঝখানে কিন্তু আমরা ইজ ইকুয়াল টু দিতে পারি, রাইট? সুতরাং আগেরটা নাম হলো অবজেক্ট আর পরেরটা নাম হলো কমপ্লিমেন্ট, তার পরিপূরক। মনে আছে? না থাকলে লেকচারটা দেখে নিতে হবে। সুতরাং রাইট উত্তর হচ্ছে ডি। ওকে, ডান। এবার আসি 6 নাম্বারে। 6 নাম্বার, নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? রাইট উত্তরটা ফার্স্টে দিয়ে দিই, বি নাম্বারটা। খুব ভালো করে বুঝতে হবে। কিভাবে হলো দেখো, সে আমাকে তার ওয়ালেটটি দিয়েছিল, অর্থাৎ তার মানিব্যাগটি আমাকে দিয়েছিল, তার মানিব্যাগটি আমাকে দিয়েছিল। এখানে আমাকে বলো তো অবজেক্টের সংখ্যা কয়টা? দুইটা। হিজ ওয়ালেট একটা আর মি একটা, রাইট? আমি একটু দাগ দিয়ে রাখি, অবজেক্ট হলো কয়টা? দুইটা। এখন অনেকে প্রশ্ন হতে পারে বা অনেকের মনে হতে পারে যে স্যার আমার কাছে এ নাম্বারটা রাইট মনে হচ্ছে। কেন? তার যুক্তিটা দেখো। তার কথা হচ্ছে স্যার আগে তো ব্যক্তিবাচক, পরে হচ্ছে বিষয়বস্তুবাচক, এরকম কিন্তু আমরা একটা রুল দিয়েছিলাম। তাহলে আমি একটা কাজ করি, এখানে আমি ওই শর্টকাটটাকে একবার রিপিট করি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে যে আমরা আসলে কোন স্ট্রাকচার বেস এইটা সলভ করছি। শর্টকাটটা হলো, যেমন আগে হবে আইও, আইও মানে কি? ইনডিরেক্ট। আর প্লাস পরে হবে কি? ডিও মানে কি? ডিরেক্ট, রাইট? এবং প্রসঙ্গত একটু বলে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হবে পারসন, আর এই পাশেটা হবে থিং, এই পাশেটা হবে কি? থিং। এখন ইনডিরেক্টটা আগে আর ডিরেক্টটা পরে, এটা কিন্তু আমাদের একেবারে শাশ্বত একটা চিরন্তন রুল। কিন্তু এই নিয়মের ব্যতিক্রম হতে পারে যদি এরকম আমরা শুরুতে দিই ডিরেক্ট অবজেক্ট, মাঝে লাগে একটা প্রিপোজিশন, অর্থ অনুযায়ী যে প্রিপোজিশনটা লাগে, অ্যান্ড দেন ইনডিরেক্ট অবজেক্ট, রাইট? এখানে হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। এখন দেখো, মি ইনডিরেক্ট অবজেক্ট, হার ওয়ালেট মানে তার মানি ব্যাগ, মানি ব্যাগ এখানে কিন্তু হারটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে তার মানি ব্যাগ। সো তার টাকার ব্যাগটি, এটা কিন্তু বিষয়বস্তু। সুতরাং একদিক থেকে তোমার কাছে মনেই হতে পারে এই বাক্যটা কিন্তু রাইট আছে, হি গেভ মি হার ওয়ালেট। কিন্তু জানো এখানে ভুলটা কোথায়? অদ্ভুত একটা ভুল রয়েছে। ভুলটা হলো, সে আমাকে তার ওয়ালেট দিয়েছিল। হার মানে কি? তুমি খেয়াল করেছো? একটা মেয়ের কথা বলেছি। তো মেয়ে মানুষ কি ওয়ালেট ইউজ করে, মানি ব্যাগ ইউজ করে? সে ভ্যানিটি ব্যাগ ইউজ করে। তার মানে এখানে কিন্তু শব্দের একটা ভুল। এখানে হার না দিয়ে যদি কোনোভাবে হিজ দেওয়া হতো তাহলে কিন্তু আবার রাইট হয়ে যেত। এটা ভালো করে বুঝে নাও। বিভিন্ন সময় প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে এই ছোট ছোট জায়গাগুলোতে আমরা ভুল করি। আনসার দেওয়ার পরে আমরা পরবর্তীতে বলি, ইস এইটা মনে হয় খেয়াল করিনি, এটসেট্রা, এরকম, হ্যাঁ? তো যাই হোক, এবার নেক্সট আসো। হি গেভ হিজ ওয়ালেট, এই যে ডিরেক্ট অবজেক্ট, রাইট? বিষয়বস্তু, তারপরে মাঝে হচ্ছে টু, এই যে প্রিপোজিশন, অ্যান্ড পরেরটা হলো কি? ইনডিরেক্ট অবজেক্ট, এই যে মি। দ্যাটস ওয়াই রাইট উত্তর হচ্ছে বি নাম্বারটা। এটার দিকে নজর দেওয়ার দরকার নাই, ভুলে জায়গাটা আমি দেখিয়ে দিয়েছি, কারণ মেয়ে মানুষ ওয়ালেট ইউজ করে না। তাহলে এই হলো ফ্যাক্ট, পরেগুলো হওয়ার সম্ভাবনা নেই, বিকজ এর মাঝে প্রিপোজিশন কোনোভাবে আসার কথা না। আশা করি বুঝতে পেরেছো। 7 নম্বরে আসে এবার। শি ফিলস, ফিলস মনে আছে? ফিলসটার নাম কি? লিঙ্কিং ভার্ব। একটু মনে করে দেখো, ফিলস হচ্ছে লিঙ্কিং ভার্ব। যাদের মনে নেই একটু মনে করে দিই, ফিল, রিমেইন, ইজ, এরকম কিছু ভার্ব ছিল। সো লিঙ্কিং ভার্ব, আমি একটু রিমাইন্ডার দিয়ে দিই। সো ফিল যদি লিঙ্কিং ভার্ব হয়, একটু কষ্ট করে মনে করে দেখো, এরপরে কে বসে? এরপরে অ্যাডজেক্টিভ বসে। সুতরাং যতগুলো অপশন রয়েছে এর ভিতর থেকে আমরা অ্যাডজেক্টিভ বেছে বের করবো। আনহ্যাপিনেস, নো, ইটস এ নাউন। হ্যাপিলি, এলওয়াই আছে, ইটস অ্যান অ্যাডভার্ব, রাইট? হ্যাপিনেস, এটার সঙ্গেও নাউন আছে, হ্যাপিনেস এটাও নাউন।
আর এই যে আনহ্যাপি ইটস অ্যান অ্যাডজেক্টিভ। সো অবভিয়াসলি আমাদের রাইট উত্তর হচ্ছে ডি নাম্বারটা। আমি অনেক ভেঙে ভেঙে দিচ্ছি, আমি চাইলেই কিন্তু একবার শর্ট করে আনসারটা বলে চলে যেতে পারতাম, বাট আমাদের আসলে ক্লাসের উদ্দেশ্য এটা নয়, আমরা বেসিক নিয়ে কাজ করছি, রাইট? অ্যাডভান্স লেভেল আস্তে আস্তে আমাদের আসবে, এবং আমি বিশ্বাস করি এই জিনিসগুলো না বোঝার কারণেই আমাদের অ্যাডভান্স লেভেলে যে সমস্যা হয়। 8 নাম্বার, সাবজেক্ট ও কমপ্লিমেন্টের মাঝে ভার্বকে কি বলে? সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝে ভার্বটাকে কি বলে? আনসার তো আমি দেবই, তার আগে একটা এক্সাম্পল লিখে নিই। হি ইজ আ ডক্টর, ইজ আ ডক্টর, হি ফিলস হ্যাপি, রাইট? হি হলো সাবজেক্ট, আর ডক্টর হলো কি? মনে করে দেখো তো, কমপ্লিমেন্ট মনে আছে? সেটা হলো যিনি হি ইজ ইকুয়াল টু তিনি কিন্তু ডক্টর। আমি কিন্তু এভাবে বুঝিয়েছিলাম তোমাদের। সো যিনি হি তিনি কিন্তু ডক্টর, এই ডক্টর এটা নাম হচ্ছে কমপ্লিমেন্ট, রাইট? সো এই হলো সাবজেক্ট, এই হলো কমপ্লিমেন্ট, এই যে কমপ্লিমেন্ট, হি ফিলস হ্যাপি, এগুলো কিন্তু কমপ্লিমেন্ট, রাইট? এবার এই সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝখানে যে ভার্বটা আছে সেই ভার্বটার নাম কি? আমরা বলেছিলাম এই ভার্বটার নাম হলো লিঙ্কিং ভার্ব। এই ভার্বটার নাম কি? লিঙ্কিং ভার্ব। ঝটপট আমাকে একটু জানাও তো লিঙ্কিং ভার্বের অপর নাম কি? ও ফ্যান্টাস্টিক, তাজুল ইসলাম বলছে মেইন ভার্ব। ওকে ফাইন, অনেক অনেক পাচ্ছি, আমি কার নাম বলবো? থ্যাংক ইউ ভেরি মাচ যারা আনসার দিয়েছো। সো ইটস অবভিয়াসলি মেইন ভার্ব, বিকজ যে সেন্টেন্সে একটাই ভার্ব থাকবে তার নামই হলো মেইন ভার্ব। তাহলে যেটাই লিঙ্কিং ভার্ব তার নামে কি ভার্ব? মেইন ভার্ব। আমরা বলেছিলাম যে সকল লিঙ্কিং ভার্বই হচ্ছে মেইন ভার্ব, কিন্তু সামটাইমস এমন হবে যে মেইন ভার্ব হলে সেটা লিঙ্কিং ভার্ব নয়। জাস্ট মনে আছে কিনা আমি ট্রাই করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। নাম্বার 9 আসো এবার। অবজেক্ট হওয়ার যোগ্যতা রাখে কোন পার্টস অফ স্পিচ? অবজেক্ট, রাইট? সো আমি যখন অবজেক্টের কথা বললাম, তোমার মাথায় কিন্তু কি আসতে হবে জানো? যে এটা কোথায় বসে? বাক্যের শেষে বসে, রাইট? হি সাজেস্ট আ ডট ডট। এখন এখানে কি হতে পারে দেখি তোমরা কে কে এই আনসারটা করতে পারছো, তারপর আমি 9টা বলবো। যেমন হি সাজেস্ট আ, এখানে কি GIFT গিফট, অপশন বি সাজেশন, সি নাম্বার দিলাম হচ্ছে ব্যাগ, অপশন ডি অল। একটু বুঝে শুনে আনসারটা দাও দেখি, হি সাজেস্ট আ ডট ডট কি হতে পারে? আচ্ছা, তোমাদের আনসার দেওয়ার আগে আমি একটু দিয়ে দিই, আমার সঙ্গে মিলিয়ে নাও। এই জায়গাটা কি দেখো, এটি হলো ভার্ব, আর ভার্বের পরে এই জায়গাটা হলো অবজেক্ট, রাইট? অবজেক্ট। অবজেক্ট হতে গেলে হয় তাকে নাউন হতে হবে, প্রোনাউন হতে হবে, না নাউন ফ্রেজ হতে হবে। এটা যেহেতু অবজেক্টের জায়গা, অবজেক্ট হতে চাইলে কোন পার্টস অফ স্পিচ হতে পারবে? অবভিয়াসলি সেখানে নাউন বসবে। সো রাইট উত্তর হচ্ছে 9 নম্বরের নাউন। এই তো ফাইন ফাইন, অনেক আনসার করেছো। গিফট, সাজেশন, ভ্যাগ, তুমি খেয়াল করে দেখো সবগুলো কিন্তু নাউন, তাই না? গিভ। আচ্ছা, প্রসঙ্গত এখানে একটু বলে রাখি, আমরা অনেক সময় ভুল করি। যেমন এই যে GIFT গিফট, এই শব্দটা কিন্তু নাউন, কিন্তু তোমরা কি জানো এটা যদি নাউন হয় কোথায় থেকে এই নাউনটা জন্ম হয়েছে? এটা একটা ওয়ার্ড থেকে এসেছে, সেটা হলো গিভ। গিভ যেটা হচ্ছে ভার্ব, একটু মনে রাখো। গিভ শব্দটি হলো ভার্ব, গিভের নাউন হলো গিফট। এবং প্রসঙ্গত আরেকটু বলে রাখি তোমাদেরকে, GIVING গিভিং, এটা নামও নাউন হয়ে যাবে, যেটাকে আমরা অন্য কথা বলতে পারি জেরেন। এই আলোচনাটি অনেকের কাছে হয়তো বা একটু কঠিন লাগতে পারে, বাট তারপরে আমি তোমাদেরকে বলবো একটু নোট করে নাও। আমি বলতে চাচ্ছিলাম যে একই ওয়ার্ড মানে কোথায় থেকে উৎপত্তিটা হয় সেই জিনিসটা আমাদের জানা কিন্তু খুব জরুরি। গিভ মানে দেওয়া, আর গিফট মানে হচ্ছে উপহার। এই গিফট থেকে কিন্তু গিফটের জন্ম হয়েছে। গিভ এটি হলো ভার্ব, আর গিফট মানে উপহার, কোনো কিছুর নাম কিনা, এটি হচ্ছে নাউন। মনে রেখো, পৃথিবীতে যত ভার্ব আছে সব ভার্বগুলোর সঙ্গে যখন আইএনজি করে দেওয়া হয় তখন কিন্তু সেটা নাউন হয়ে যায় অথবা জেরান্ড হয়ে যায়। সেটা পার্টিসিপলও হয়, ওটা আমরা পার্টিসিপল নিয়ে যখন অ্যাডভান্স আলোচনা করবো সেখানে বুঝাবো। নেক্সট এন্ড লাস্ট নাম্বার 10, নিচের কোনটি কমপ্লিমেন্ট হতে পারে না? নিচের কোনটি কমপ্লিমেন্ট হতে পারে না? কমপ্লিমেন্ট, তো আমি যখন কমপ্লিমেন্ট বলছি তোমার কি মাথায় এটা আসছে যে আচ্ছা কমপ্লিমেন্ট জিনিসটা কি? কমপ্লিমেন্ট হলো বেসিক্যালি হতে পারে না। তাহলে কে হতে পারে না? রাইট, অ্যাডভার্ব কমপ্লিমেন্ট হতে পারে না। তুমি খেয়াল করে দেখো, আমরা কিন্তু সবগুলো করতে পেরেছি। যেমন হি ইজ আ ডক্টর, হানি টেস্ট সুইট, এরপরে বললাম ইট ইজ আই। এবার খেয়াল করে দেখো, এই হলো সাবজেক্ট, এই হলো কমপ্লিমেন্ট। এই যে কমপ্লিমেন্ট শব্দটি কি? নাউন। হানি টেস্ট সুইট, এই হলো সাবজেক্ট, যেটাই হানি সেটাই সুইট। সুইট কি বলতো এটা? অ্যাডজেক্টিভ, রাইট? ইটস আই, আইটার নাম কি? প্রোনাউন, রাইট? তার মানে এখান থেকে প্রমাণিত যে নাউন কমপ্লিমেন্ট হতে পারে, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হতে পারে, প্রোনাউন কমপ্লিমেন্ট হতে পারে, শুধু কমপ্লিমেন্ট হতে পারে না। পারে না কে পারে না? অ্যাডভার্ব পারে না, রাইট? এইভাবে করে একেবারে ভেঙে ভেঙে তোমাকে বুঝতে হবে। ওয়েল, তো এই হলো ফ্যাক্ট, আশা করি বুঝেছো। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে, ওই তো বইয়ের শেষ অংশে ব্যাখ্যা সহ দারুণ করে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিও। আচ্ছা, শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনা হচ্ছে জেন্ডার। জেন্ডার বেসিক্যালি এটা মানে বলবো যে 10% বুঝতে হবে আর বাকি 90% মুখস্থ করতে হবে। জেন্ডার মানে লিঙ্গ, সহজ করে আমরা এটাকে বলতে পারি মাস্কুলিন ফেমিনিন, ছেলে নাকি মেয়ে, রাইট? এইরকম একটি প্রসঙ্গে এসে যায়। জেন্ডার শব্দটি ল্যাটিন শব্দ। ল্যাটিন নিয়ে একটু কথা বলা দরকার। যেমন এই ল্যাটিন শব্দটি নিয়ে আমাদের অনেক ভিতরে কনফিউশন রয়েছে। আমি একটু বিষয় বলি, যেমন ল্যাটিন এই ভাষাটা কোথা থেকে এসেছে? এটা হলো বেসিক্যালি ইটালিয়ান ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, মানে ইটালিয়ানদের ভাষা এটা। তারা পুরোনো সময়ে কিছু ফরম্যাটে ইংলিশে কথা বলতো, সেই ভাষার কিছু অংশ, তাদের অংশগুলো ইংরেজিতে প্রবেশ করেছে। সুতরাং ইটালিয়ান ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের যে ওয়ার্ডগুলো আমাদের এখানে এসেছে সেগুলোকে ল্যাটিন ওয়ার্ড বলা হয়। ওকে, সো জেনাস থেকে, মানে তাদের মূল শব্দটা ছিল জেনাস, সেই জেনাসটাকে আরেকটু রিফাইন করে ইংরেজিতে ব্যবহার হচ্ছে জেন্ডার। যে পদ্ধতি বা শ্রেণীবিন্যাসের মাধ্যমে নাউন বা প্রোনাউনের লিঙ্গ বা সেক্স নির্ণয় করা হয় তাকে জেন্ডার বলে। অর্থাৎ যে নাউন বা প্রোনাউন দেখে তুমি অটোমেটিক্যালি বুঝতে পারবে সে কি ছেলে, সে কি মেয়ে, নাকি ছেলেও না মেয়েও না, লাইক এরকম হতে পারে, প্যারেন্টস হতে পারে, ফ্রেন্ড হতে পারে, রাইট? এরকম একটি বিষয়গুলোকে জেন্ডার বলা হয়। তো এইটুকু আমরা বুঝে নিলাম, জেন্ডার খুবই একটি সিম্পল ফ্যাক্ট। এবার আসো কাইন্ডস অফ জেন্ডার্স। আচ্ছা, আমি তোমাকে যখন এই কথাটি বলছি, তোমার কি এটা মনে হচ্ছে লিসেন যে আসলে কাইন্ডস এবং জেন্ডারের সঙ্গে আমি কেন এস দিয়েছি? কাইন্ডসের সঙ্গে আমি এস দিয়েছি, আবার জেন্ডার্সের সঙ্গে এস দিয়েছি, কেন দিয়েছি? কারো কি মনে আছে বিষয়টা? সো এই তো রাইট, মনে হয়েছে, বহুবচন। হ্যাঁ, পরের নাউনটা যদি প্লুরাল হয় তাহলে আমরা কাইন্ডস বলবো। আর এই নাউনটা যদি আমি এইভাবে লিখতাম
জেন্ডার, তাহলে বলো তো আমি কি কাইন্ডস দিতে পারতাম না। সো এখান থেকে প্রমাণিত অপের পরে নাউনটি যদি সিঙ্গুলার হয় তাহলে কাইন্ড, অপের পরে নাউনটি যদি প্লুরাল হয়, এই যে প্লুরাল, তাহলে কি হবে, কাইন্ডস হবে। ছোট বিষয় কিন্তু জেনে রাখলেই হয়। জেন্ডার 4 প্রকার, মুখস্থ রেখে দিও। মাস্কুলিন জেন্ডার, যেটাকে পুলিঙ্গ বলি, সহজ কথায় পুরুষ। ওকে। ফেমিনিন জেন্ডার, যেটাকে আমরা স্ত্রীলিঙ্গ বলি। শব্দটির সঙ্গে পরিচিত হয়ে যাও, না জানলে জেনে রাখো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, ইংরেজিতে বারবার তোমার কাজে লাগবে। মাস্কুলিন জেন্ডার ছেলে, ফেমিনিন জেন্ডার মেয়ে, ঝামেলা শেষ। আচ্ছা, এবার আসো, আর 2টা প্রকার রয়েছে। একটা হলো কমন জেন্ডার, মানে উভয় লিঙ্গ, পুরুষও হতে পারে মহিলা হতে পারে, যেমন প্যারেন্টস, আমি পিতামাতা, ফ্রেন্ড, বন্ধু। তুমি খেয়াল করে দেখো, বোঝা কিন্তু খুবই মুশকিল হয়ে যায়। নিউট্রাল জেন্ডার, ক্লিব লিঙ্গ, মানে জড় বিষয়বস্তু, টেবিল, চেয়ার, পেন এটসেট্রা। ওকে, আমি আরেকবার রিভিউ করি তোমাদের সুবিধার্থে, একটু ভালো করে বুঝে নাও। জেন্ডার 4 প্রকার, মাস্কুলিন মানে ছেলে, সহজ কথা আমি একটু পাশে সহজ করে আমি লিখে দেবো হি। ফেমিনিন জেন্ডার, এটার পাশে লিখে নাও শি। আর কমন জেন্ডার যেটা, সেটার জন্য তুমি হিও ব্যবহার করতে পারো, আবার শিও ব্যবহার করতে পারো। যেমন ধরো আমি ছোট্ট করে একটি স্টুডেন্ট লিখলাম এখানে, স্টুডেন্ট, ঠিক আছে, এই এক্সাম্পলটা দিলাম। এখন স্টুডেন্ট কিন্তু ছাত্র হয় বা ছাত্রী হয়, ঠিক আছে। সুতরাং তুমি এখানে কি করবে, তখন তোমাকে হি বা শি নিতে হবে, তাই না। আমাদের কিন্তু এরকম একটা বিষয় ছিল যে স্টুডেন্ট লাইফ পড়তে গেলে কিন্তু বাংলায় লেখা থাকে কি ছাত্র জীবন। তো আমি একটা অনুষ্ঠানে দেখেছিলাম ইত্যাদি আর কি, লাইক দিস, এরকম যে প্রতিবাদ করেছে যে কেন হচ্ছে সর্বদাই ছাত্র জীবন লেখা থাকবে, ছাত্রী জীবন কেন নয়। আসলে কিছু কিছু কমন কথার ক্ষেত্রে শুধুমাত্র ছাত্র মানে মাস্কুলিন ইউজ করলেই হয়, ওটা বুঝে নিতে হয়। তাহলে যেটা বলছিলাম যে স্টুডেন্টকে আমরা হি বা শি বলতে পারি। প্রসঙ্গত একটা কথা বলি তোমাদের, যে যখন একটা নাউনের, এটা তো নাউন তাই না, এই নাউনের যখন প্রোনাউন হিও হবে বা শিও হবে, এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য তুমি চাইলে এটাকে একটু অন্যভাবে লিখতে পারো। সেটা হচ্ছে লাইক দিস, এরকম। তোমরা এভাবে দুটোকে একসাথে লিখতে পারো, যেগুলো নিয়ে কনফিউশন হবে, দেখো তুমি ইচ্ছা করলে হি বলতে পারছো, আবার কিন্তু এটা শি হয়ে যাচ্ছে। বোথ আর কারেক্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। এইবার নিউট্রাল জেন্ডার নিয়ে একটু ছোট্ট করে পাশে লিখে দিই। হোয়াট ইজ নিউট্রাল জেন্ডার? নিউট্রাল জেন্ডার বেসিক্যালি হচ্ছে যেগুলো জড় বিষয়বস্তু, এটাকে আমরা বেসিক্যালি ইট দ্বারা প্রকাশ করি, ইট, রাইট, টেবিল, পেন, রাইট, এরকম। আমি পাশে দিলাম এই জন্য যেন তোমরা বুঝে ফেলো যে আচ্ছা মাস্কুলিন মানে কিছুই না পুলিঙ্গ, ফ্যামিলিন মানে কিছুই না ওটা স্ত্রীলিঙ্গ, আর কমন জেন্ডার মানে কিছুই না, ওখানে হিও ব্যবহার করতে পারি, শিও ব্যবহার করতে পারি, আর নিউট্রাল জেন্ডার মিন্স হচ্ছে ইট, রাইট। ঠিক আছে, এবার এখানে একটা প্রশ্ন, এখানে আমি প্রশ্নটা করে ফেলি, দেখি তোমরা কয়জনে বলতে পারো। হোয়াট ইজ দ্য প্লুরাল অফ ইট? কোশ্চেনটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, এটা খুবই বেসিক একটি বিষয়, কিন্তু একবারে বড় যারা বিসিএস পরীক্ষা দিচ্ছে, কম্পিটিটিভ বিভিন্ন এক্সাম, তাদের এগুলো কোশ্চেন আসতে দেখা যায়। ইটের প্লুরাল কি? অপশন এ ইটস, অপশন বি ইট ইস, অপশন সি দিস, অপশন ডি দে। যত প্রসঙ্গটা নিউট্রাল জেন্ডার থেকে, সেই জন্য আমাকে এখানে এটা ক্লিয়ার করতে হচ্ছে, নাহলে পরে এটা আবার বড় সড়ো আকার ধারণ করবে। সো হোয়াট ইজ দ্য প্লুরাল অফ ইট? ভালো করে বুঝো, প্লুরাল মানে হচ্ছে আমরা যেমন কাউ থেকে কাউস বলি, বয় থেকে বয়েজ বলি, রাইট। সো এরকম ইটের আসলে প্লুরালটা কি? ইটের প্লুরালটা কি মনে হচ্ছে? ঝটপট একটু কমেন্টে জানিয়ে দাও। রাইট উত্তর হলো দে। কংগ্রেচুলেশন যারা বলতে পেরেছো, খুব খুব আমি খুশি হয়েছি যারা বিশেষ করে দে দিয়েছো। আচ্ছা, দেটা কেন হলো সেটা এবার একটু দেখো, আমি একটু রিজনটা বলি। আচ্ছা মনে আছে, আচ্ছা ইট কেন নিলাম? টেবিল একটা জড় বিষয়, তাহলে আমরা এখানে কি বলতে পারি? ইট বলতে পারি। পেন একটা জড় বিষয়, সেটাকে আমরা কি বলতে পারি? ইট বলতে পারি। বা একটু সহজ করে বলি, এ পেন ইজ ইউনিক, ইট ইজ মাইন। বাক্যটা ভালো করে বুঝো, এ পেন একটা কলম, অনুপম মানে এর মতো কলম আর একটাও নেই, আর এই কলমটাই হলো ইটস মাইন, মানে এটা আমার কলম। অথবা ইট ইজ মাই পেনও বলতে পারো। প্রসঙ্গত বলি এখানে মাইন না দিয়ে আমি ইচ্ছা করলে কি দিতে পারি? মাই পেনও দিতে পারি। তো এই বিষয় নিয়ে আমরা পরে কথা বলবো। তাহলে এবার দেখো তো, আমি ইটটা কার জন্য দিয়েছি? পেনের জন্য। পেন কয়টা? একটা। আচ্ছা, এবার আর একটু নিচে আসো, আমি এবার এই সেম বাক্যটাই, এবার এ পেন দেবো না, ধরো আমি এখানে দা দিলাম, আর এখানে আমি পেন্স দিলাম, তাহলে পেনের সংখ্যা কি? একটা থাকলো নাকি অনেকগুলো হলো? বলো, অনেকগুলো হলো না? রাইট, অনেকগুলো হলো। তাহলে এখানে কি দেবো নাকি আর দেবো? আর দেবো। সো জেনে নাও, একটা বিষয় হলে সিঙ্গুলার হলে ইজ দিতে হয়, আর অনেকগুলো হলে আর দিতে হয়। দ্য পেন্স আর ইউনিক। ওকে ফাইন। এবার এখানে ফিল ইন দ্য গ্যাপ করলাম, করার পরে বললাম ইজ মাইন। এখন অপশন এতে এখানে দিলাম আমি ইট, আর এখানে দিলাম আমি দে। এবার তুমি কি দেবে তাই বলো? আমার তো মনে হয় এবার কিন্তু তুমি অবশ্যই কোনোভাবে ইট দেবে না, তোমার ধারণা অনেকগুলো কলম, সুতরাং ইট হবে না। এবার তুমি কিন্তু ঠিকই কি দেবে? দে দেবে, বিকজ কি পেয়েছো? পেন্স পেয়েছো। সুতরাং এখান থেকে প্রমাণিত ইটের প্লুরাল হচ্ছে দে। আমি আরেকটু সহজ করে দিই, জীবন এটা নিয়ে সমস্যা হবে না। যে ম্যাঙ্গো, এটাকে কি বলবে? ইট বলবে। কিন্তু যখন অনেকগুলো ম্যাঙ্গোজ বলবে, অনেকগুলো আম, তাহলে তখন কি বলবে? দে বলবে। সো ইট হলো সিঙ্গুলার আর দে হলো প্লুরাল। অনেকেই ভুল করে দেখা যায় যে দিস দিয়ে ফেলে, ইটস দিয়ে ফেলে এটসেট্রা, যেটা কোনোভাবে হতে পারে না। আর একটি মজার বিষয় বলি, যে ছোট্ট একটা জিনিস তোমরা শিখলে না, তোমাদের কাছে মনে হচ্ছে কত ছোট জিনিস, আমি জানি না, এটা আসলে সত্যিই ছোট, কিন্তু এই পরীক্ষাটা বিলিভ মি আমি বহুত বড় বড় পরীক্ষাতে দেখেছি, বিসিএস দেখেছি, অ্যাডমিশন দেখেছি, অ্যান্ড ইভেন এমসিকিউ টাইপের বহুত পরীক্ষাতে আমি এটা দেখেছি। তো তোমরা যারা আজকে প্রস্তুতি নিচ্ছ, ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছ, জেনে রাখো তোমরা দারুণ কিছু সঞ্চয় করছো, এগুলোই ভবিষ্যতে তোমার কাজে লাগবে। দিস ইজ কল্ড বেসিক, অ্যান্ড বেসিক টু অ্যাডভান্স, এভাবে অ্যাডভান্সের দিকে যাচ্ছি আমরা। ওয়েল, সো মাস্কুলিন নিয়ে একটু কথা বলি এবার। মাস্কুলিন জেন্ডার, যে সকল নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি যখন নাউন বলছি তোমার মাথায় আসবে আচ্ছা নাউন মানে হলো স্যার এরকম কিছু একটা নাম বলছে। ওকে, প্রোনাউন, আচ্ছা প্রোনাউন মানে স্যার এইরকম কিছু একটা বলছে। এই স্মৃতিগুলো কিন্তু তোমার স্মৃতিপটে ভাসতে হবে, রাইট। সো যে সকল নাউন অথবা যে সকল প্রোনাউন দ্বারা পুরুষ বোঝায়, সেই সকল নাউন অথবা যে সকল নাউন দ্বারা পুরুষ সম গুণ সম্পন্ন বোঝায়, মানে পুরুষের মতো গুণ সম্পন্ন বোঝায়, তাকে মাস্কুলিন জেন্ডার বলে। তাকে কি বলে? মাস্কুলিন জেন্ডার বলে। পুরুষ পুরুষ ভাব বা পুরুষ, ফাদার, ব্রাদার, রহিম, ড্রোনি। ড্রোনি মানে কি? পুরুষ মৌমাছি, ম্যান, হি এটসেট্রা। বলতো এখানে যতগুলো রয়েছে সবগুলো মাস্কুলিন মানে পুলিঙ্গ কিনা, পুরুষ কিনা?
আই হোপ বুঝে ফেলেছো অবশ্যই এগুলো মাস্কুলিন বা পুলিঙ্গ। এবার অজানা যে কথা আছে না, এই জায়গাটা একটু রেড করে দাও সবাই, একটু রেড করে দাও অজানা কথায়। মাস্কুলিন যেটা নিয়ে আমরা বারবার একটা কথা বলছি, মাস্কুলিন মানে পুরুষ, এই মাস্কুলিন শব্দটা কোথায় থেকে এসেছে? সো মাস্কুলিন শব্দটি একটি অ্যাডজেক্টিভ। মাস্কুলিন শব্দটি কি? অ্যাডজেক্টিভ, যা মূলত মেইল বা পুরুষ থেকে এসেছে। তোমরা তো সবাই জানো মেল অ্যান্ড ফিমেল এই দুটো ক্যাটাগরি কিন্তু খুবই বাধ্যতামূলক। তুমি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে গেলেও ওখানে বলবে আপনি কি মেল না ফিমেল, রাইট? সো মেল মানে হলো পুরুষ আর ফিমেল মানে হলো মহিলা। ওই মেল থেকেই মাস্কুলিন, দেখো তো মিল আছে কিনা, এই যে মেল, এই যে এম, সো মাস্কুলিন। সো একটা অদ্ভুত বিষয় বলি, মাস্কুলিন শব্দটি অ্যাডজেক্টিভ আর এই যে মেল, মেল শব্দটি হচ্ছে নাউন। আমি অনেক পরীক্ষাতে এই কোশ্চেনটা আসতে দেখেছি যে হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ মাস্কুলিন, হোয়াট ইজ দ্য নাউন অফ মাস্কুলিন, বললো যে মাস্কুলিনের নাউন কি, রাইট? অথবা এমন কোয়েশ্চেন করা হয় হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ মেল, মেলের অ্যাডজেক্টিভ কি? তুমি ভেবে দেখেছো কোয়েশ্চেনটা কত ছোট জিনিস কিন্তু কত বড় একটা পর্যায়ে আসে। সো হোয়াট ইজ দ্য নাউন অফ মাস্কুলিন, আমার মনে হয় এরপরে কোনো তোমাদের সমস্যা হবে না যে মাস্কুলিন শব্দটা অ্যাডজেক্টিভ আর তার নাউন হচ্ছে মেল, রাইট? একেবারে ছোট জিনিস জেনে রাখতে হবে। আচ্ছা, এবার এখানে একটা কথা বলেছি আমি, সেটা আমি এখনই তোমাদেরকে ক্লিয়ার করবো যে যেগুলো পুরুষ সেগুলো তো আমরা বুঝে ফেললাম পুরুষ, রাইট? কিন্তু এখানে একটা কথা বলা ছিল, যে সকল নাউন পুরুষ সম গুণ সম্পন্ন, মানে পুরুষের মতো করে আচার আচরণ প্রকাশ করবে। তোমরা বিশেষ করে যে সকল নাউন পুরুষ সম গুণ সম্পন্ন, এইটুকু যাদের কাছে বই রয়েছে তারা এই জায়গাটি একটু আন্ডারলাইন করে রাখো, কারণ এটা অনেকে বুঝতে পারে না যে হ্যাঁ রহিম পুরুষ মানুষ, বুঝলাম, হি, এখানে আমি সি কেন দিয়েছি, হ্যাঁ তোমার তো মিস্টেক করেছিলাম, আচ্ছা প্রোনাউন হি, সি তো অন্য জিনিস হয়ে গেছিল। যেটা বলছিলাম এটা পুরুষ, ওকে বুঝলাম, হি পুরুষ এটা বুঝলাম, কিন্তু পুরুষ সম গুণ সম্পন্ন এটা আবার কি, এটা কিন্তু আমরা অনেকে বুঝতে পারি না। তাহলে এইটা বোঝানোর জন্য তোমাদেরকে আমি এখনই, মানে ধারাবাহিক আলোচনা করলে সমস্যা হবে, আমি একটু নিচে তোমাদের স্ক্রলিং করে তোমাদের কাছে যাদের বই আছে এই অংশটা তুমি এখনই বের করে ফেলো। দেখো শিরোনামটা যেসব প্রাণহীন বিষয়বস্তু মাস্কুলিন জেন্ডার, আমরা এত কিন্তু রহিমকে মাস্কুলিন বলেছি, আমরা হিকে মাস্কুলিন বলেছি, বাট এখানে তোমাকে আমি যে জিনিসটা দেখাবো যে মাস্কুলিন শুধুমাত্র মানে পুরুষ, মানে রহিম, করিম, হি এগুলোই শুধু মাস্কুলিন বা পুরুষ নয়, একটা বিষয়বস্তু যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, এটাও মাস্কুলিন হতে পারে, রাইট? খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচ্য বিষয়। বিশেষ করে তোমরা যারা ইন ফিউচারে ইংলিশ লিটারেচার পড়তে চাও, লিটারেচার পড়তে গেলে সেই জায়গাটা কিন্তু এই আলোচনাটা খুবই কাজে দেবে। বিভিন্ন শিল্পী সাহিত্যিকরা তাদের লেখনীতে মাস্কুলিন জেন্ডারকে, এই যে বিষয়বস্তুকে মাস্কুলিন জেন্ডার হিসেবে পার্সোনিফাইড করেছে। দেখো কিছু প্রাণহীন বিষয়বস্তু যার প্রাণ নেই, সেইগুলো দ্বারা একজন ব্যক্তিকে কল্পনা করা হয়, ব্যক্তি নয় কিন্তু ব্যক্তিকে কল্পনা করা হয়, এবং সেই সকল প্রাণহীন বিষয়বস্তুকে মাস্কুলিন বা ফ্যামিলিন হিসেবে ধরা হয়। তার মানে পুরুষের মতো আচরণ করলে সেগুলোকে মাস্কুলিন বলবো, আর মহিলার মতো স্ত্রীলিঙ্গের মতো আচরণ করলে সেগুলোকে আমরা ফ্যামিলিন বলবো। যাদেরকে অন্য কথা আমরা বলতে পারি পার্সোনিফাইড অবজেক্ট। পার্সোনিফাইড অবজেক্ট মানে যে অবজেক্টটা বা যে বিষয়বস্তুটা পার্সন নয় কিন্তু পার্সনের মতো করে ভাববো। আমি একটা গল্প দিয়ে তোমাদের বোঝাই, তাহলে সবসময় মনে থাকবে। লাইক তুমি এরকম একটি কথা বলছো, গতকাল ইন্ডিয়া এবং বাংলাদেশের ভেতরে একটি খেলা ছিল, টেলিভিশন দেখতে বসবো, অনেক খুঁজেছি কিন্তু আমি রিমোটটাকে কোথাও খুঁজে পাইনি। খুঁজে খুঁজে আমি ক্লান্ত হয়ে গেছি, সারা রাত শেষ, অবশেষে দেখি বালিশের নিচে সেই রিমোটটা। তাই রিমোটটিকে ধরে আমি তখন বলছিলাম, রিমোট তোকে আমি ছাড়বো না, গতকালকের চূড়ান্ত ম্যাচটি তুই আমাকে দেখতে দিসনি, আজকেই তোর জীবন খতম, ঠাস করে মেরে তাকে ভেঙে দিলে। এখন আমি যেটা বলতে চাচ্ছি, এই যে তুমি রিমোটের সঙ্গে কথা বলেছিলে, রিমোট কিন্তু একটা বিষয়বস্তু, রাইট? রিমোটটাকে নর্মালি তুমি হয়তো কি বলতে, রিমোট ইজ ইকুয়াল টু, এটা প্রোনাউনটা কি হবে, ইট হবে। কিন্তু গতকালকে তুমি যখন রিমোটের সঙ্গে কথা বলেছিলে, তার মানে তুমি তাকে ব্যক্তির মতো করে ভেবেছিলে। দ্যাট মিনস এটা দাঁড়াচ্ছে যে রিমোট ইজ ইকুয়াল টু সে হি, অথবা সে কি হতে পারে, সে হতে পারে। ঠিক আছে, এই জিনিসটা আপাতত মেনে নাও যে একটা বিষয়বস্তু একটা মানুষের মতো হতে পারে যদি তুমি তার সঙ্গে কথা বলো বা মানুষের মতো করে তাকে ব্যবহার করো। আচ্ছা, এবারে পার্সোনিফাইড অবজেক্ট জিনিসটা কি সেটা কিন্তু বুঝে ফেলেছো। তাহলে এবার আসো মাস্কুলিন কোনগুলো হতে পারে, কি করে চিনবো আমরা? শক্তি, সাহস, মহত্ব, শ্রেষ্ঠত্ব প্রকাশ্যে ব্যবহৃত মাস্কুলিন জেন্ডার হিসেবে পরিচিত, মানে এইগুলো মাস্কুলিন হয়ে যাবে, যার ভিতরে প্রচন্ড শক্তি আছে, সাহস, মহত্ব, শ্রেষ্ঠত্ব আছে। এইগুলোর প্রোনাউন হিসেবে হি এবং কি নেওয়া যায় জানো? ইট নেওয়া যায়, হিও নেওয়া যায়, ইটো নেওয়া যায়, হিও নেওয়া যায়, ইটো নেওয়া যায়, একটু মেনে নাও। এবার স্পেশালি ইংরেজিতে সবচেয়ে বেশি যেগুলো বেশি ব্যবহার হয় সেগুলো হলো এই কয়টা। আমি তোমাদেরকে স্পেশালি এই কয়টা মুখস্থ রেখে দিতে বলবো, এই ওয়ার্ডগুলোর সঙ্গে ইন্ট্রোডিউস হবে। সান, সান মানে কি? সূর্য। ডেথ মানে মৃত্যু, দেখো তো সান প্রচন্ড শক্তি আছে কিনা। ডেথ খুব ভয়ঙ্কর বিষয় কিনা। টাইম যা চলে যায় তার কখনো ফিরে আসে না, নিষ্ঠুর কিনা। সামার গ্রীষ্মকাল, অটাম শরৎকাল, উইন্টার শীতকাল প্রচন্ড কষ্ট দেয়। অ্যাঙ্গার রাগ, থান্ডার বজ্র, রিভেন্স প্রতিশোধ, ফেয়ার ভয়। ডে, ডে মানে এটা সময়কে বোঝাচ্ছে, একটা দিন চলে গেলে ফিরে আসে না। ওয়েন্ট বাতাস, গ্রেভ সমাধি। তুমি যদি কল্পনা করে দেখো এখানে যতগুলো শব্দ ইউজ করা হয়েছে সবগুলো কিন্তু কোনো না কোনোভাবে শক্তি, সাহস, মহত্ব, শ্রেষ্ঠত্ব প্রকাশ করে, রাইট? সো এইখানে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, যদি কেউ বলে যে এইগুলোর প্রোনাউনটা কি, এইগুলো প্রোনাউন কি, ইজ ইকুয়াল টু, আমি ওইটা আবার পুনরায় লিখলাম, এইগুলো প্রোনাউন হচ্ছে হি। আবার তুমি চাইলে এগুলো প্রোনাউন ইটো ব্যবহার করতে পারবে, এই যে আমি বলে দিয়েছি, মুখস্থ রাখতে হবে। এগুলোকে বলা হয় পার্সোনিফাইড অবজেক্ট, মাস্কুলিন জেন্ডার নয় কিন্তু আচরণ করবে মাস্কুলিনের মতো। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমি এটা শিখলাম, শিখে আমার বাস্তবিক জীবনে কি কাজে লাগবে, ইংরেজির ক্ষেত্রে আমার কি কাজে লাগবে, কি কাজে লাগবে, রাইট? এবার দেখো, ডেট নোজ নো টাইম। তোমরা যারা একটু উপর দিকে চলে গেছো বা পড়াশোনা অনেকটা এগিয়ে গেছো তারা কিন্তু জানো দিস ইজ ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ কোয়েশ্চেন নাম শুনেছো? আচ্ছা, ছোট প্রশ্ন যেটাকে বলা হয়। তো ডেট নোজ নো টাইম, মৃত্যুর সময় অসময় মানে না। এবার আমাকে বলো তো, এইখানে যখন আমি প্রোনাউন নেব তখন প্রোনাউনটা কি নেব? ডেথ। তখন তুমি কি নিতে পারবে? হিও নিতে পারবে, আবার কি নিতে পারবে? ইটো নিতে পারবে, কারণ তুমি জেনে গেছো ডেথ মানে ওখানে আমি হিও নিতে পারবো, ইটো নিতে পারবো। ভালো কথা, তুমি হিও নিলে, তুমি ইটো নিলে। আর বাকি অংশগুলো এগুলো এখন তোমাকে শিখতে হবে না, জাস্ট দেখে রাখো। যারা জানো না তাদেরকে জানতে হবে না, জাস্ট দেখে রাখো। সো বাকিটা আমরা কি করি? ডাজ,
হি বা ডাজ ইট, আমার আলোচ্য বিষয় হচ্ছে এইটা। তো এখন বিষয় হলো তুমি আমাকে বলতেই পারো যে স্যার আমি জানতাম না যে ডেতের প্রোনাউন হি হয়, তাহলে আমি ইট দেবো, ইট দিলে তো আমার ঝামেলা শেষ, আমি ওটাই শিখেছিলাম। কিন্তু বিষয় হলো তুমি এই একই কোয়েশ্চেন ইন ফিউচারে আরেকভাবে তুমি পাবে, সেটা কি এবার দেখো, এমসিকিউ কিভাবে হবে তুমি দেখো। ডেথ নোজ নো টাইম, ওকে, ফিল ইন দ্য গ্যাপ, অপশন। এবার অপশানে তোমাকে দেওয়া হবে যে এখানে কি তুমি হি বসাবে, অপশন বি তুমি কি সেখানে সি বসাবে, অপশন এ বি সি তুমি কি সেখানে দে বসাবে, অপশন ডিতে বলা হচ্ছে নান, কোনোটি বসাবে না, নান। কোশ্চেন একটু বোঝো যে এই জায়গাটায় তুমি কি নেবে, এই ডেথের প্রোনাউনটা কি। দেখো এবার সমস্যাটা কোথায় হবে। তো তুমি এতদিন জানতে যে ডেথ মানে ইট, তোমার ধারণা ছিল ডেথ মানে কি ইট, কিন্তু তুমি দেখছো এখানে ইট নামে কোনো অপশনই নেই, সুতরাং তুমি যেটা দিয়ে চলে আসবে সেটা হচ্ছে নান। কিন্তু আজকে তোমাকে আমি কি শিখালাম, যে ডেথ এই যে শব্দটি, এটি অবভিয়াসলি কি হতে পারে, মাস্কুলিন জেন্ডার, সেই জন্য আমরা রাইট উত্তর এখানে আজকে কিনে নেবো, কিনে নেব। তো এই হলো বিষয় যে একই বিষয় নানা রকমভাবে পরীক্ষা আসতে পারে, তো এটা আমাদের শিখে রাখতে হবে। আই হোপ সেটা রাখলে অনেক কাজে দেবে। একবারে আমরা হচ্ছে প্রথম অংশে চলে যাবো যেখান থেকে আমরা শুরু করেছিলাম। আচ্ছা আমরা চলে গেলাম আবার প্রথম অংশ যেখানটা নিয়ে আমরা কথা বলছিলাম, মাস্কুলিন, রাইট, মাস্কুলিনের গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিলাম। এবার আসো ফ্যামিনিন জেন্ডার। সো ফ্যামিনিন জেন্ডার কি, ফ্যামিনিন মানে হচ্ছে যে সকল নাউন বা প্রোনাউন দ্বারা স্ত্রীকে বোঝায়, খুব ফাইন, স্ত্রীকে বোঝাবে সেই সকল নাউন, স্ত্রী মেয়ে মহিলা সমগুণ সম্পন্ন, এই যে জায়গাটা সমগুণ সম্পন্ন এখানে একটু আন্ডারলাইন করে রাখো, ওটা আমি দেখাচ্ছি। তো যদি স্ত্রী সমগুণ গুণ সম্পন্ন কোনো কোনো কিছু বোঝায় তাকে আমরা ফ্যামিনিন জেন্ডার বলবো। নর্মালি আমরা মাদার, সিস্টার, রিতা, ভি, এখানে একটু বলে রাখা দরকার স্ত্রী মৌমাছি। আর এর আগে আমরা কি পেয়েছিলাম, ড্রোনি, রাইট। সো পুরুষ মৌমাছি আর স্ত্রী মৌমাছি, দেখো ইংলিশটা কিন্তু আমি একসাথে দেখাচ্ছি, আলাদা কিন্তু, ঠিক আছে, মৌমাছির মধ্যে পার্থক্য রয়েছে। আচ্ছা, আর উইম্যান মানে হলো মহিলা, সি, এই সবগুলো কিন্তু ফ্যামিনিন, খুবই সিম্পল বিষয়। এবার অজানা কথা, আমি একটি কথা দিয়েছি একটু ভালো করে দেখে নাও সবাই। ফেমিনিন শব্দটি অ্যাডজেক্টিভ, হ্যাঁ ফেমিনিন শব্দটি অ্যাডজেক্টিভ, যা মূলত ফিমেল শব্দটি থেকে এসেছে, আর ফিমেল শব্দটির নাম হলো নাউন, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আগের মতোই, মাস্কুলিন সেটা মেল থেকে এসেছিল, ফেমিনিন সেটা ফিমেল থেকে আসলো, রাইট। তাহলে কাজ করি আমি দুটো জিনিসকে একসাথে তোমাদের কাছে করে দিই, তাহলে তোমাদের মনে রাখতে আর কোনোদিন সমস্যা হবে না। চাইলে তুমি খাতায় অথবা তুমি যে বই নোট করছো ওখানে নোট করে নাও। মাস্কুলিন ইজ ইকাল টু হচ্ছে মেল, আর তাহলে ফেমিনিন ইজ ইকাল টু ফিমেল। পার্থক্যটা কি, মাস্কুলিন আর ফিমেল এর মধ্যে পার্থক্যটা কি দেখো তো। মাস্কুলিন শব্দটি হলো অ্যাডজেক্টিভ আর মেল শব্দটি হলো নাউন। আচ্ছা, ফেমিনিন শব্দটি অ্যাডজেক্টিভ আর ফিমেল শব্দটি হলো নাউন, রাইট। এইটুকু জানলে হয়ে যায়। এই যে ফেমিনিন জেন্ডার, যেটাকে বললাম যে স্ত্রী সমগুণ সম্পূর্ণ, সমগুণ সম্পন্ন, তার মানে ফ্যামিনিন নয়, মেয়ে নয়, কিন্তু মেয়ের মতো আচরণ করবে, এরকম কিছু শব্দের সঙ্গে আমরা ইন্ট্রোডিউস হবো, যেসব প্রাণহীন বিষয়বস্তু ফেমিনিন জেন্ডার। ওকে, যেমন দেখো সৌন্দর্য, কমলতা, নম্রতা, আশীর্বাদ পুষ্ট, উর্বরতা, নির্দেশক শব্দগুলো ফ্যামিনিন জেন্ডার। আচ্ছা ফ্যামিনিন মানে কি ভুলে গেলে চলবে না, ফ্যামিনিন মানে হলো মেয়ে, স্ত্রীলিঙ্গ, রাইট। তাহলে এখানে একটু পার্থক্য করি, সৌন্দর্য, কমলতা মানে নম্রতা, ভদ্রতার একটি চরম বিষয়কে আমরা এখানে ফ্যামিনিন বলছি, নম্রতা। আর একটু উপরের দিকে যাবো, আগেরগুলো কি ছিল দেখো, আগেরগুলো ছিল যেগুলো ছিল শক্তি, সাহস, সামর্থ্য, শ্রেষ্ঠত্ব, কঠোরতা, তারপর কঠোর যেগুলো সেগুলো পুলিঙ্গ, আর যেগুলো একটু নরম স্বভাবের সেগুলো হলো স্ত্রীলিঙ্গ। এখন অনেকে মনে করতে পারো বাহ দারুণ গোনা বলে, মেয়েরা খুশি হচ্ছে ছেলেরা বলছে এটা কেন। যাই হোক, অ্যানিমে তোমাদের এভাবে মনে রাখতে হবে, এটাই হলো একটি নিয়ম। তাহলে নিচের শব্দগুলো তোমরা স্পেশালি মুখস্থ রেখে দেবে। মডেস্টি, নম্রতা, ওকে, আর্থ, পৃথিবী, মুন, চাঁদ, এই বিষয়টা নিয়ে একটু আমার বলা দরকার। মুন, আমরা গ্রামের এরকম একটি কথা শুনেছিলাম যে আয় আয় চাঁদ মামা, নানি দাদিরা বাচ্চাদেরকে আদর করায় যে আয় আয় চাঁদ মামা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। আচ্ছা এবার আমাকে বলো তো, মুন মানে তো চাঁদ, তাহলে আমাদের আজকের এই ভাষ্য অনুযায়ী এটাকে আমরা ফ্যামিলিন বলছি, কিন্তু মানে মেয়ে বলছি, স্ত্রীলিঙ্গ বলছি, যার প্রোনাউন ইউজ করা উচিত আমাদের সি, আর নিরপেক্ষতায় ইট, মানে তুমি সব জায়গায় ইউজ করতে পারছো। তো এখন আমি এখানে কি বলতে পারবো ওই ছন্দটা, ওই ছোড়াটা, যে আয় আয় চাঁদ মামা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, বলতে পারবো না। আজকে থেকে আমরা জেনে গেলাম মুন ইজ ইকুয়াল টু, যেহেতু আমরা সি বলতে পারি, আয় আয় চাঁদ মামি, রাইট। সো এটা চাঁদ মামি বলতে হবে, আর সূর্য মামা, ঠিক আছে, আগেটা সূর্য মামা আর এটা হচ্ছে চাঁদ মামি। তো এগুলো জানতে হবে, একটু মুখস্থ রেখে দিও। এখানে যে শব্দগুলো আমি দিয়েছি এই সমস্ত শব্দগুলো তোমাকে দারুণভাবে বিভিন্ন ফিল ইন দ্য গ্যাপ পূরণ করতে হেল্প করবে। এই শব্দগুলো প্রোনাউন তুমি ইটা ইউজ করতে পারবে, সেও ইউজ করতে পারবে। এখন দেখো যে এটা শিখে তোমার কি কাজে লাগছে, বিকজ তুমি তো সবসময় কিছু শিখে কিছু পেতে চাও ভবিষ্যতে, যে আমি কি পাবো এখান থেকে। এক্সাম্পলটা তুমি এবার দেখো, স্কাই ইজ ক্লিয়ার অ্যাজ এ নো, ফিল ইন দ্য গ্যাপ, ইট লুকস লাইক ফ্রেশ। আমি ধরো এরকম একটা ফিল ইন দ্য গ্যাপ দিলাম এখানে, যে স্কাই ইজ ক্লিয়ার অ্যাজ এ নো ডট ডট লুকস লাইক ফ্রেশ, খুব ফ্রেশ দেখাচ্ছে, ফ্রেশ ফ্রেশ যেটাকে বলা যায়। সো আমি এখানে অপশন দিচ্ছি দুইটা, যে লুকস লাইক ফ্রেশ না দিয়ে শুধু ইট লুকস ফ্রেশ এটা দিই। আচ্ছা এখন এখানে আমি বললাম যে এখানে শি, অপশান বিতে আমি বললাম হি, অপশান সিতে বললাম দে। আর তুমি যেটা মনে মনে চেয়েছিলে যে স্কাইয়ের জন্য আমি এখানে কি নেবো, ইট নেবো, সেই ইটটার অপশানে থাকবে না, পোড়া কপাল এটাই। স্টুডেন্টরা, শিক্ষার্থীরা যেটা ভাবে সেটা কিন্তু আর ভবিষ্যতে থাকে না, নান মানে কোনোটিই না, ভালো করে বুঝে নাও। স্কাই খুবই পরিষ্কার আমার জানা মতে, ডট ডট লুক ফ্রেশ। এখন তুমি কি শি নেবে, হি নেবে, দে নেবে, নাকি কোনোটি নেবে না। তাহলে দেখো এবার অনেকেই হ্যাঁ রাইট আনসার করা শুরু করে দিয়েছো, বিকজ এবার কনফিডেন্টলি এখানে বলতে পারছো শি, কই দেখি শি আছে কিনা, রাইট রয়েছে। সো শি মানে কি, এই যে আমরা এখানে অবশ্যই শি নিয়েছি, রাইট, এই হলো বিষয়, স্কাই, এই জন্য এখানে শি নিচ্ছি। সো রাইট উত্তর অবভিয়াসলি শি। তাই আমি তোমাদেরকে বলবো যে এই পুরো আলোচনার ভিতরে বিশেষ করে প্রাণহীন বিষয়বস্তু বা ফ্যামিলি জেন্ডার সেগুলো দারুণ করে মুখস্থ রেখে দাও, ঠিক আছে। আচ্ছা তাহলে এই পর্যন্তই আজকে শেষ করবো, বিকজ একদিনে বেশি ইনফরমেশন দিলে আমাদের কি হবে, নিতে পারবো না।